আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা শুভা। তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর। বিএনপি চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর। দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, আইন আরো কঠোর করার উদ্যোগ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল পাবে ২,৪০,০০,০০০-এরও বেশি শিশু। সরকার একদলীয় শাসনের পথে হাঁটছে, সংসদে বাড়ছে বৈষম্য, জামায়াত আমির। নওগাঁ সীমান্তে ২০ ঘন্টা পর ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ, পুশিন চেষ্টা ব্যর্থ। প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, নাশকতার প্রমাণ পায়নি তদন্ত সংশ্লিষ্টরা। ধানমন্ডিতে সাংবাদিকদের উপর হামলা, ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত। নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা। জেনেভায় পাকিস্তানের সেনা প্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোই। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশের চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। চীনা বিনিয়োগকারীদের জন্য আরো সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিং এ অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি কঠোর কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর ফলে নতুন ব্যবসার অনুমোদন এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিং স্বাক্ষর করেন। দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪.৮৮%। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণার তথ্য তুলে ধরে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এবং নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার মোট ২,৪০,৩৬,০২২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে বৃহস্পতিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ প্রথম রাউন্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর MA মুহিত। সরকার রাষ্ট্রের প্রতিটি স্তরে দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদেও চরম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের এমপিদের অবমূল্যায়ন। এভাবে সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, যা জাতির জন্য চরম হতাশাজনক।
বুধবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কর্ম পরিষদের সভায় কথা বলছিলেন জামাতের আমির। বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের কিছু ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে দীর্ঘ প্রায় 20 ঘন্টা চেষ্টা করেও বাংলাদেশে পুশিন করাতে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তীব্র নজরদারি ও বিজিবির অনড় অবস্থানের মুখে গত বুধবার রাতে ওই 9 জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি নওগাঁ 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আদাতলা সীমান্তের 244 নম্বর পিলার এলাকা দিয়ে 3 শিশুসহ ওই 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবির কড়া পাহারার কারণে তাদের সেই চেষ্টা তাৎক্ষণিকভাবে ভেস্তে গেছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় চুরি হওয়া তার উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেফতারের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী রঞ্জন চন্দ্র একাই তার চুরির সঙ্গে জড়িত বলে তদন্তে উঠে এসেছে। আদালতে দেওয়া 164 ধারার জবানবন্দিতে তিনি অভাবের কারণে এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন। রাজধানী ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত 4 সদস্যকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী সোমবার 29 জুন বাংলাদেশ সময় রাত 11টায় হিউস্টনে নকআউট ম্যাচ খেলবে সেলেসাওরা। তবে এখনো ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। এফ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেত্তোলির শীর্ষরা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। বৃহস্পতিবার ভোরের ম্যাচ শেষে নির্ধারিত হবে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কে হবে। এফ গ্রুপের শেষ রাউন্ডের ফলাফলের উপর নির্ভর করছে সেলেসাওদের নকআউট প্রতিপক্ষ। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভূমিকম্প দুটি আঘাত হানে। এতে 1 লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবুবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি সহ দেশটির প্রতিনিধি দলকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এমন দাবি করে বিতর্ক সৃষ্টি করেছেন ব্রাজিলিয়ানের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। একটি পডকাস্টে তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এই পরিকল্পনা করা হয়েছিল এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দারা আগেভাগে বিষয়টি জানতে পেরে কূটনৈতিক বার্তার মাধ্যমে সম্ভাব্য হামলা ঠেকায়। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তানের প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সহ দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা অভিযোগটিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে এখনো পাকিস্তান বা ইসরায়েল সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।